জনবহুল রাস্তা ছেড়ে গাড়িটা আবার শুনশান রাস্তায় নামলো। জ্যোতি দরজার কাছ নামিয়ে মুখ বার করলো বাইরে। অমনি এক ঝলক বাতাস এসে ছুঁয়ে দিল ওর মুখ চোখ। ঠোঁটে হাসি ফুটে উঠল জ্যোতির। আরমান এক নজর দেখলো তাকে, আবার চোখ আটকালো স্টিয়ারিং এ। খানিক দূর আসতেই সে হঠাৎ করে ব্রেক কষলো। জ্যোতি প্রস্তুত ছিল না। হঠাৎ এমন কাণ্ডে সে মৃদু একটা ধাক্কা খেলো গাড়ির গায়ে। মাথায় হাত দিয়ে কপাল কুঁচকে চাইল সে আরমানের দিকে। আরমান হাতের ইশারায় বলল তাকে এখানে নামতে হবে। জ্যোতি কিছু বুঝলো না কেন এখানে নামতে হবে। জায়গাটা তো কোনো থাকার জায়গা নয়। এখানে কোনো রিসোর্টও নেই, তবে এখানে কেন নামতে হবে? আরমান জ্যোতিকে নামতে বলে নিজেও গাড়ি থেকে নেমে গেল। জ্যোতিও দ্বিধাদ্বন্দ্ব ছেড়ে নামলো গাড়ি থেকে। ভাবলো নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে এখানে নামার। গাড়ি থেকে নেমে জ্যোতি এদিকে ওদিকে চোখ বুলালো। রাস্তার বাঁ পাশে একটা উঁচু ডিব্বি। সেটাকে দেখে ছোটখাটো একটা পাহাড় বলে মনে হচ্ছে। জ্যোতি গাড়ির পাশেই দাঁড়িয়ে রইল। আরমান তাকে হাত দিয়ে বোঝালো তাকে ওয়াশরুমে যেতে হবে বলে সে পিছনের ঝোপঝাড়ের দিকে এগিয়ে গেল। জ্যোতি উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। এখানে প্রচুর বাতাস। বাতাসে জ্যোতির ওড়না উড়ছে। জ্যোতি কোনো মতে আঁকড়ে ধরে আছে সেটা, পাছে উড়ে না যায়। জ্যোতি যখন ওড়না সামলাতে ব্যস্ত ঠিক তখনই নিজের পিছন থেকে একটা পরিচিত ডাক ভেসে এলো তার কানে। ভাবি, এখানে দাঁড়িয়ে কি করছো? আমি চমকে উঠলাম। বাতাসে শব্দটা আমার কানে পৌঁছালো বটে, তবে দেরিতে। আমার কানে তার কথা ঢুকতেই আমি ঝট করে পিছনে তাকালাম। যা দেখলাম তাতে আমার কপালে চিন্তার ভাঁজ পড়ল মুহূর্তেই। অ্যানি ঠিক আমার পিছনে হাত খানেক দূরে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আর তার পিছনে আরমান। আরমানের ঠোঁটে গোজা সিগারেটটা থেকে ধোঁয়া এসে লাগলো আমার নাকে। তবে তাদের দুজনের চোখের চাহনি দেখে আমার আর বুঝতে বাকি রইল না আমি যে বাজেভাবে ফেঁসে গেছি তাদের কাছে। অ্যানি সময় নষ্ট না করে এগিয়ে এলো আমার দিকে। আমি দু কদম পিছিয়ে গেলাম। সে আমার কাছে এসে দাঁড়িয়ে আমার মুখে হাত বুলিয়ে বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হচ্ছ নিশ্চয়ই। আমি এলাম তোমার সঙ্গ দিতে। আমার গলাটা কেমন শুকিয়ে এলো। ভয় পাচ্ছি, হ্যাঁ। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। আমি তুতলাতে তুতলাতে প্রশ্ন করলাম, তো তুমি এখানে কেন? উত্তরটা কি আমি জানি, তবুও কেন জানি প্রশ্নটা করলাম। আমার কথা শুনে অ্যানি দিক বিদিক বলে হো হো করে হেসে উঠল। আমার আত্মা কেঁপে উঠল। তারপর হাসির আওয়াজে হাসতে হাসতে বলল অ্যানি, কেন এসেছি তা তুমি জানো না? তোমার তো এতক্ষণ বুঝে যাওয়া উচিত ছিল। এতটা বোকা তো তুমি নও। আমি অবাক হয়ে চাইলাম তার দিকে। তার কথার ধরনটা কেমন যেন লাগলো আমার। সে আবার বলে উঠল, বোকাশোকা সেজে বাড়ির সবার মন গলিয়ে নিয়েছো। ভেবেছো আমরা কিছু টের পাবো না। তুমি যে আমাদের সম্পর্কের কথা আগে থেকেই জানো, তা বুঝতে আমাদের একটু দেরি হলো বটে। তবে অভিনয়টা তুমি কিন্তু দারুণ করো। আমাকেও বোকা বানিয়ে দিয়েছিলে। ভাগ্যিস তুমি সেদিন আরমানকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে, আর আরমানও বেঁচে গেল। না হলে আমরা তো জানতেই পারতাম না কিছু। আর তুমিও দিব্যি এই নাটকটা চালিয়ে যেতে দিনের পর দিন। শেষের কথাগুলো বলার সময় অ্যানির চোখ মুখ শক্ত হয়ে এলো। আমারও মাথার মধ্যে হঠাৎ খেলে গেল, তাই তো আমি এটা আগে কেন ভাবিনি। আরমান যখন জ্ঞান ফেরার পর কাউকে কিছু বলেনি, ইনফ্যাক্ট বলার চেষ্টাও করেনি, তখনই তো আমার বুঝে যাওয়া উচিত ছিল। ভাবনাটা আর দীর্ঘ হলো না। অ্যানি শক্ত করে আমার হাত চেপে ধরলো। নিজেকে খুব চালাক ভাবো তাই না? তবে তুমি নিজেকে যতটা চালাক ভাবো, তুমি ঠিক ততটাই বোকা। সব জানার পর তোমার কি উচিত ছিল জানো? আরমানের জীবন থেকে সরে যাওয়া। তবে তুমি আর তোমার সন্তান দুজনেই বেঁচে যেতে। তবে তুমি তা করনি। তুমি উল্টে উঠে পড়ে লাগলে আমাদের পিছনে। এখানেই প্রমাণ হয় তুমি ঠিক কতটা বোকা। আমরা কেমন ফ্যামিলি থেকে বিলিং করি তোমার ধারণা নেই। আমাদের কিছু হলে কি তারা হাত গুটিয়ে বসে থাকবে? একটু তোমার মাথায় এলো না? তবে ভালোই করেছো এটা করে। এই যে এখন তোমার যদি কিছু হয়ে যায়,
কেউ তো জানতেও পারবে না, আর কেউ জানলেও কি হবে? তোমার তো নিজের বলতে কেউ নেই, তোমার জন্য চোখের পানি ফেলারও কেউ নেই। আবারও হেসে উঠল অ্যানি। আমি এবার চেঁচিয়ে বলে উঠলাম, সরে যাব? কেন সরে যাব? আমার কি ভুল ছিল? তোমরা আমার জীবনটা নষ্ট করেছ, এটার জন্য কি তোমাদের শাস্তি প্রাপ্য ছিল না? সেদিনও তুমি আমায় মারতে চাইলে, এত পাপ করেছ, তাও তোমাদের এমনি এমনি ছেড়ে দেব না? এর শাস্তি তো তোমাদের প্রাপ্য, আর সেটা তোমরা পাবেও। কি ভেবেছ আমাকে মেরে ফেললে তোমরা বেঁচে যাবে? কার থেকে বাঁচবে তোমরা? আমি কিছু করতে না পারি, আমার হয়ে কেউ কিছু করতে না পারুক, উপরে যে একজন আছে, সে যে এত অন্যায় সইবে না, আমার হয়ে সেই তোমাদের পাপের শাস্তি দিবে। জ্যোতির কথাটা শেষ হলো না, ঠিক তার আগেই আরমান অ্যানিকে পাশ কাটিয়ে জ্যোতির কাছে এলো। বিনা বাক্য ব্যয়ে তার ঠোঁট থেকে সিগারেটটা নিয়ে সেটা চেপে ধরল জ্যোতির গলায়। জ্বলন্ত সিগারেটের আগুন মুহূর্তেই জায়গাটা পুড়ে গন্ধ বের হলো। জ্যোতি যন্ত্রণায় চিৎকার করে উঠল। জ্যোতির চিৎকার, কান্না আরমানের মনে এতটুকু দয়ার সৃষ্টি করলো না। সে হিংস্র জানোয়ারের মতো কেমন গড়গড় করতে লাগলো। অ্যানিও তাকে আটকালো না, সেও জ্যোতির এই যন্ত্রণার মজা নিচ্ছে। কিছুক্ষণ পর আরমান ছেড়ে দিল অ্যানিকে। অ্যানিকে থপ করে বসে পড়ল মাটিতে। অ্যানিও বসে পড়ল তার সামনে, তার মুখটা চেপে ধরে সামনে তুলে বলল, ভুল করেছো তুমি, বড় ভুল। আরমানকে মারতে চেয়েছো, এর কোনো শাস্তি না দিয়ে তোমায় ছাড়ি কিভাবে বলো তো? তোমার তো আগে পিছে কেউ নেই, ফ্যামিলিও ভিখারি তোমার, তারপরেও এতটা দুঃসাহস করলে কি করে? যতই যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলল, অন্যায় করলে তার শাস্তি পেতে হবে, এটাই প্রকৃতির নিয়ম। তোমাদের কারোই অধিকার নেই যে তোমার আমার সাথে অন্যায় করে গা ফুলিয়ে ঘুরে বেড়াবে। এতটা ক্ষমতা তোমাদের কেউ দেয়নি। টাকা আছে বলে ভেবো না অন্যায় করার অধিকার আছে তোমাদের। অ্যানি আর নিজেকে সামলাতে পারল না, একের পর এক কয়েকটা চড় থাপ্পড় কষিয়ে দিল জ্যোতির গালে। পিচের রাস্তায় মাথা ঠুকে মুহূর্তেই কেটে দরদর করে রক্ত গড়িয়ে পড়ল সেখান থেকে। আরমান এসে তার চুলের মুঠি চেপে ধরল শক্ত করে। জ্যোতির যেন চিৎকার করার ক্ষমতাটুকুও নেই। জ্যোতি তবুও বিড়বিড় করে বলে যাচ্ছে, এক নাগাড়ে ছেড়ে দাও আমায়, মেরো না, আমার বাচ্চাটার কোনো ক্ষতি করো না। কিন্তু এসব কি তাদের কানে যাবে? অ্যানি আর আরমান নিজেদের রাগ মেটাতে একের পর এক চল লাথি মারতে লাগলো তাকে। অ্যানি তার হাই হিল দিয়ে বেশ জোরে সোরে একটা লাথি বসিয়ে দিল জ্যোতির পেটে। জ্যোতি জ্যোতি গগন বিদারী চিৎকার দিয়ে উঠল, কিন্তু এত কিছুতেও তারা ক্ষান্ত হলো না। মারধর করে যখন ক্লান্ত হয়ে পড়ল, তখন তারা তাদের শেষ আর ভয়ঙ্কর কাজটা করলো। আরমান জ্যোতিকে টেনে তুলে বসিয়ে দিল গাড়িতে, সিট বেল্ট শক্ত করে বেঁধে দিল, গাড়ির দরজা আটকে দিল। আরমান একটা রড দিয়ে গাড়ির হুইল লাইনে কয়েক ঘা বাড়ি বসিয়ে দিল। মুহূর্তেই সেটা ছিঁড়ে তেল পড়তে লাগলো চুইয়ে চুইয়ে। আরমান আর অ্যানি একবার সবকিছু ভালোভাবে দেখে নিল। তাদের মুখে ফুটে উঠল এক ভয়ঙ্কর হাসি। জ্যোতি এখনো নিঃশ্বাস নিচ্ছে, তবে খুব ক্ষীণ। আরমান আর অ্যানি তার পাশে এসে দাঁড়ালো, জ্যোতির দিকে ঝুঁকে পড়ে কয়েকটা বুলি আওড়ালো অ্যানি। হ্যাপি জার্নি। তারা চলে গেল, জ্যোতিকে রেখে গেল মারার জন্য। জ্যোতির চোখের পাতা ভারী হয়ে আসছে, নিঃশ্বাসও খুব ধীরে পড়ছে। চোখ বন্ধ হওয়ার আগ মুহূর্তে জ্যোতির কানে ভেসে এলো, মিস জ্যোতি, আপনি ঠিক আছেন। 2 দিন পর জ্যোতি আজ এসেছে ডাক্তারের কাছে চেক আপ করাতে। আরমান সাথে আসতে চেয়েছিল, জ্যোতি নিয়ে আসেনি। সে নিজের সন্তানকেই মেরে ফেলতে চেয়েছিল, তার এত আহ্লাদ মানায় না। করিডোরে বসে অপেক্ষা করছে জ্যোতি। ডক্টরের কেবিনে এখন পেশেন্ট আছে। বাইরের চেয়ারে কপাল কুঁচকে বসে আছে সে। হসপিটালের এই ফিনাইলের গন্ধ তার সহ্য হয় না। বসে থাকতে থাকতে চোখ বুজে এলো তার। ক্লান্ত লাগছে শরীরটা। আজকাল অল্পতেই কেমন ক্লান্ত হয়ে পড়ে সে। দেওয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজে রইল। কয়েক মুহূর্ত কেটে গেল বোধ হয়।
হঠাৎ তার কাঁধে কারো স্পর্শ, আর মৃদু আওয়াজে তার নাম উচ্চারণ। মিস জ্যোতি। কানে এলো তার। চোখ মেলে চাইল জ্যোতি। সামনে মাধুর্য দাঁড়িয়ে আছে। জ্যোতি সোজা হয়ে বসলো। আপনি? মাধুর্য আস্তে করে বলল, হ্যাঁ, রাউন্ডে এসেছিলাম। এখান দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আপনাকে। আপনাকে দেখে ক্লান্ত মনে হচ্ছে। ঠিকমতো ঘুমান না। জ্যোতি মৃদু হাসল। সত্যি সে ঠিকমতো ঘুমায় না। ভয় লাগে তার। সে ঘুমালে যদি কিছু হয়ে যায়, যদি তার বাচ্চাটা। আর ভাবতে পারে না জ্যোতি। মাধুর্য আস্তে ধীরে বসে পড়ে জ্যোতির পাশে। তার দিকে চেয়ে নরম গলায় বলে, সেদিন আপনার কথা শোনার পর থেকে মনটা কেমন উসখুস করছে আপনার পুরো স্টোরিটা শোনার জন্য। আপনি চাইলে আমায় বলতে পারেন, অ্যাজ এ ফ্রেন্ড। বিশ্বাস করতে পারেন আমায়। জ্যোতি একটু অবাক হলো, এত বড় ডক্টর তার কথা শুনতে চায়, তার জীবনের গল্প জানতে চায়। কেন? জ্যোতির এমন রিয়াকশন দেখে মাধুর্য আবার বলল, আপনি আমার পেশেন্ট। আমার হসপিটালে এসেছেন। এখন আমার দায়িত্ব আপনাকে প্রোটেক্ট করা। আমাদের ডাক্তারদের তো এটাই কাজ। জ্যোতি মুচকে হাসলো। বুঝতে পারলো মাধুর্য তার হাবভাব দেখেই কথাগুলো বলেছে। তাকে ভোলানোর জন্য। ছেলে ভোলানোর কথা যাকে বলে। আচ্ছা বেশ, বলছি সব। জ্যোতি একটু দম নিয়ে একে একে সব খুলে বলল তাকে। মাধুর্য মন দিয়ে শুনল তার কথা। জ্যোতি আর আরমানের বিয়ে, আরমান অ্যানির সম্পর্ক, তাদের জ্যোতিকে মারতে চাওয়া, জ্যোতির নিজেকে বাঁচানোর চেষ্টা, সব শুনল সে। শুনতে শুনতে নিজের অজান্তেই মাধুর্যের মনে জ্যোতির জন্য একটা সফট কর্নার তৈরি হলো। মেয়েটার দুঃখে সেও কেন জানি দুঃখ পাচ্ছে। কেন এমন অনুভূতি মাধুর্য জানে না। কথা শেষ হতেই মাধুর্য প্রশ্ন করলো, সব জানার পরেও আপনি তাকে ছেড়ে দেননি কেন? অমন অমানুষের সাথে এখনো কেন থাকছেন? জ্যোতি তাচ্ছিল্য হেসে বলল, ছেড়ে দিয়ে কোথায় যেতাম আমি? এই পুরো পৃথিবীতে আমার জন্য কেউ নেই। কেউ না। এটা বলা সহজ যে ছেড়ে দাও ওকে, বেরিয়ে এসো ওখান থেকে, কিন্তু বাস্তবতা তো এত সহজ নয়। আমি একা একটা মেয়ে মানুষ, কিভাবে বাঁচতাম? নিজের সন্তানকেই বা কিভাবে বাঁচাতাম? এই সমাজ কি আমায় একা বাঁচতে দিত? মাধুর্য চুপ করে যায়। সত্যিই তো। কে দেখতো তাকে? কে আছে তার? কেউ তো নেই। তাহলে কিসের ভরসায় সে ঘর ছাড়তো? তারপর এখন কি? আপনার স্বামী জানে যে আপনি তাদের বিষয়ে সব জেনে গেছেন? তার ব্যবহার এখন কেমন? এই ট্র্যাজেডির পর থেকে আপনার স্বামী কেমন চুপচাপ হয়ে গেছে। হসপিটালে দেখেছিলাম কেমন মুখ গুজে বসে থাকতো সারাদিন। জ্যোতি এবার বাকিটুকু বলে তাকে। আরমানের বারবার ক্ষমা চাওয়া, আর জ্যোতির তাকে একটা সুযোগ দেওয়ার কথা বলা, সব শুনে মাধুর্য একবার চমকে উঠল। কি বলছেন? আপনি ওই রাস্কেলটাকে আবার ক্ষমা করার চিন্তা ভাবনা করছেন? মাথা ঠিক আছে আপনার? শুনুন ম্যাডাম, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর এমন মানুষগুলো সহজে শুধরায় না। আমার এটা মানতে কষ্ট হচ্ছে যে এই সামান্য ঘটনায় আপনার স্বামী শুধরে গেছে। সামান্য ঘটনা বলছেন? মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সে। আর কুকুরের লেজ সোজা না হলেও মানুষ তো সোজা হয়। মানুষ তো নিজের ভুল বুঝতেও পারে। হতে পারে আরমানের ক্ষেত্রেও এখন সেটাই হয়েছে। ও বুঝতে পেরেছে ও পাপ করেছে, তার প্রায়শ্চিত্ত করতে চায়। হতে পারে না? মাধুর্য কিছু ভাবলো, তারপর বলল, হতেও পারে। অসম্ভব কিছু নয়। তবে এখনই এতটা ভরসা করা ঠিক না। তাকে নজরে নজরে রাখুন। দেখুন তার হাবভাব কেমন। এটাও তো হতে পারে সে চুপচাপ থেকে বড় কোনো অঘটন ঘটানোর পরিকল্পনা করছে। মাথা নাড়ল জ্যোতি। এটা অসম্ভব কিছু নয়। তার উপর বিশ্বাস করিনি আমি। নিজের খেয়াল রাখছি, খেয়াল রাখতে গিয়েই তো ঘুম হচ্ছে না রাতে। ওর পাশে নিশ্চিন্তেও ঘুমোতে পারি না আমি। এটা স্বাভাবিক। আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দেবো ঠিকমতো। ঘুম না হলেও এত ক্লান্ত লাগবে না। উঠে দাঁড়ালো মাধুর্য। পকেটে হাত গুজে জ্যোতির দিকে ফিরে পড়ল। আর একটা কথা, এটা কখনোই ভাববেন না যে আপনি একা। আপনি একা নন। আমি আছি আপনার পাশে সব বিপদে।
আমি আপনার সাথে যোগাযোগ রাখবো। কোনো উল্টাপাল্টা কিছু দেখলে বলবেন আমায়। মনে মনে অবাক হলো জ্যোতি, সাথে খুশি হো। বাইরে অবশ্য তা প্রকাশ করলো না, শুধু মাথা নেড়ে জবাব দিল সে জানাবে। মাধুর্য চলে গেল। জ্যোতি একটা মুচকি হাসি দিল। ঘটনার দিন সকাল থেকে জ্যোতির মনটা কেমন করছে। তার কোনো কিছু ঠিক লাগছে না জানো। আজ খুব ভোরেই ঘুম ভেঙে গেছে তার। বাইরে এখন অন্ধকার। জ্যোতি করিডোরে দাঁড়িয়ে আছে। সামনে বিছানায় আরমান অঘরে ঘুমোচ্ছে। জ্যোতি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। আজকে তারা ঘুরতে যাবে। তার তো খুশি হওয়ার কথা, কিন্তু সে খুশি হতে পারছে না একদম। কোথাও যেন মনে হচ্ছে আজ কিছু একটা হবে। জ্যোতি নিজের ফোনটা নিয়ে পা টিপে টিপে বেরিয়ে গেল রুম থেকে। সোজা গিয়ে ছাদে দাঁড়ালো। ফোনটা অন করে কাঁপা কাঁপা হাতে ডায়াল করলো নাম্বার। ডক্টর মাধুর্য। তন্মন করে কল দিল সে নাম্বারে। প্রথমবার রিং হয়ে কেটে গেল। একটু সময় নিয়ে জ্যোতি আবার চেষ্টা করলো। দুবার রিং হওয়ার পর ওপাশ থেকে ফোন রিসিভ করলো কেউ। প্রথমে জ্যোতি কিছু বলল না। মাধুর্য ঘুম ঘুম কণ্ঠে বলল, মিস জ্যোতি কিছু বলবেন? ডোক গিলল জ্যোতি। ডাক্তার সাহেব, আপনার সাথে কথা আছে আমার, ইম্পর্টেন্ট। মাধুর্য নড়ে চড়ে বসলো। চোখ কষলে ঘুমটাকে উড়িয়ে দিল। সতর্ক কণ্ঠে বলল, জি বলুন, আমি শুনছি। জ্যোতি বলল, তার আর আরমানের ঘুরতে যাওয়ার কথাটা শুনে মাধুর্যর কপাল কুঁচকে এলো। কবে যাচ্ছেন? আজকেই। আর এটা আপনি আমায় এখন জানাচ্ছেন? দুঃখিত আপনাকে, আমার আগেই বলা উচিত ছিল। তা তো ছিলই। আচ্ছা যাই হোক, মন দিয়ে আমার কথা শুনুন। নিজের ফোনটা সবসময় অন রাখবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট লোকেশন, ওটা এখনই অন করে দিন। অফ যেন না হয়। খেয়াল রাখবেন আমি থাকবো আপনার পিছনে। আমার এটা ঠিক লাগছে না আপনাকে বাড়ির বাইরে বার করার জন্য। ওর অত তাড়া কেন? যা বললাম মনে থাকবে? জ্যোতি মৃদু স্বরে জবাব দিল, থাকবে। কিছুটা দুশ্চিন্তা কমলো মাধুর্যর। তবে পুরোটা নয়। মনে মনে একটাই প্রার্থনা করলো সে, মেয়েটার কোনো ক্ষতি যেন না হয়। কথায় আছে, রাখে আল্লাহ মারে কে। জ্যোতির গল্পেও এ কথাটা ফলে গেল। আরমান এত চেষ্টা করেও তাকে মারতে পারেনি। উপরাল্লাহ যখন কাউকে বাঁচাতে চায়, তখন দুনিয়ার কারো সাধ্য আছে তাকে মারার। জ্যোতির জ্ঞান ফিরল ৭২ ঘন্টা পর। চোখ বোঝার আগে তার কানে ভেসে এলো, মিস জ্যোতি, আপনি ঠিক আছেন? ঠিক এই একই কণ্ঠস্বর শুনেই তার জ্ঞানও ফিরল। জ্যোতি একটু একটু করে চোখের পাতা মেলল। বড্ড যন্ত্রণা হচ্ছে তার। মাথাটা ভারী হয়ে আছে ব্যথার চোটে। হাত দুটো নাড়াতেই টের পেল তার হাতে কিছু বিঁধে আছে। চেয়ে দেখলো স্যালাইন চলছে। জ্যোতি তবুও উঠে বসার চেষ্টা করলো। মাধুর্য তাকে ধরে বসিয়ে দিল। জ্যোতি একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করলো। মাধুর্যের মুখের দিকে চাইতেই কৃতজ্ঞতায় চোখটা ভরে গেল। ডাক্তারবাবু, আপনাকে কি বলে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আপনি যদি না থাকতেন আজ হসপিটালের মর্গে আমার লাশ পড়ে থাকতো হয়তো। মাধুর্য থামিয়ে দিল তাকে। ওসব কথা থাক। আপনি সুস্থ হয়ে উঠেছেন এটাই অনেক। কিভাবে আমাকে ধন্যবাদ দিবেন তা না ভেবে এবার ভাবুন এরপর কি করবেন। থাকবে কেন ডাক্তারবাবু, আপনি তো কিছু করলেন আমার জন্য। আমাকে আর আমার সন্তানকে বাঁচালেন। আপনাকে ধন্যবাদ দেব না, সেটা কি করে হয় বলুন। আমি তো ভেবে পাচ্ছি না আপনার এই ঋণ আমি শোধ করব কি করে। মাধুর্যের মুখটা শুকিয়ে এলো হঠাৎ করে। মাথার মধ্যে ঘুরতে থাকলো একটাই কথা, সব জানতে পারলে জ্যোতি কিভাবে রিয়াক্ট করবে, কিভাবে সামলাবে তখন ওকে। দুশ্চিন্তায় যখন মাধুর্যের মুখ শুকিয়ে আছে, তখন জ্যোতি আবার বলা শুরু করলো, ভেবেছিলাম আমার কপালটা বড্ড খারাপ। ছোট্টবেলায় বাবা চলে গেল, বিয়ের পর মা। যখন সবকিছু হারিয়ে স্বামী নামক মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, ঠিক তখনই সেও পিছন থেকে ছুরি বসালো আমার পিঠে। জানেন ডাক্তারবাবু, আমার মনে হয়েছিল আমি নিজেকে শেষ করে দেব, রাখবো না এই জীবন। কিন্তু ঠিক তখনই জানতে পারলাম আমার মধ্যে একটা প্রাণের জন্ম হয়েছে। তাকে আমায় আগলাতে হবে।
শুধু এই একটা কারণে আমি বাঁচতে চেয়েছি। সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। কিন্তু যখন আমার চেষ্টা ব্যর্থ হলো আর ভাবলাম এখানেই বুঝি শেষ, ঠিক তখনই আপনি এলেন আমার জীবনে। ঢাল হয়ে দাঁড়ালেন আমাদের জন্য। আমাদের নতুন জীবন দিলেন। আপনার এই ঋণ শোধ করার সামর্থ্য আমার নেই ডাক্তারবাবু। বলতে বলতে জ্যোতির চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মাধুর্য কি বলবে ভেবে পেল না। সে তো পারেনি তাদের দুজনকে বাঁচাতে। ব্যর্থ হয়েছে সে। দরজা খুলে আবরার ভিতর এলো। তার নজর বেডের উপর পড়ে থাকা জ্যোতির দিকে পড়েনি। সে ফোন থেকে মুখ তুলে মাধুর্যের দিকে চেয়ে বলল, বাচ্চার বডিটা দাফনের ব্যবস্থা করব। আর কতক্ষণ ওভাবে রাখবি? কথাটা বলতেই তার নজর পড়ল জ্যোতির দিকে। আর অমনি আপনা আপনি তার মুখ বন্ধ হয়ে গেল। কথা আটকে গেল। জ্যোতির বুকের ভিতরটা ধক করে উঠল। সে মাধুর্যের দিকে চেয়ে প্রশ্ন করল, কোন বাচ্চা ডাক্তারবাবু? কার বাচ্চা? কি হয়েছে? মাধুর্য আবরারের দিকে চাইল। তার চোখে রাগের ঝলক। আবরার মাথা নিচু করে নিল। সে তো জানতো না জ্যোতির জ্ঞান ফিরেছে। জ্যোতি আবার প্রশ্ন করল, কি হলো ডাক্তারবাবু, বলছেন না কেন? কি হয়েছে? আর কার বাচ্চা ও? মাধুর্য একটু দম নিল। আমতা আমতা করে বলল, এক পেশেন্টের ডেলিভারির সময় বাচ্চাটা মারা গেছে। তো আসলে ওই যার ডেলিভারি হয়েছে মেয়েটার কেউ নেই। মানে ডেলিভারির সময় তারা দুজনেই মারা গেছে। এখন ওদের দাফনের ব্যবস্থা করা তো হসপিটালের কর্তৃপক্ষের দায়িত্ব। ওটাই বলছিল আবরার। আবরারও সায় দিল, হ্যাঁ, মেয়েটার কেউ নেই। বাবা মা মারা গিয়েছে, স্বামীও ডিভোর্স দিয়েছে, তাই। জ্যোতি কেমন করে যেন চাইল দুজনের দিকে। তাদের কথা তার বিশ্বাস হলো না। কারোরই হবে না। তাদের কথার ধরনেই বোঝা যাচ্ছে তারা কিছু লুকাচ্ছে। জ্যোতির হঠাৎ করে তার পেটের দিকে নজর গেল। জামা কিছুটা তুলতেই তার চোখে পড়ল পেটের কাটা দাগটা। মাধুর্য আর আবরারের মুখ শুকিয়ে গেল। জ্যোতির চোখে পানি ছলছল করছে। সে ধরা গলায় মাধুর্যকে বলল, ডাক্তারবাবু, এটা কিসের দাগ ডাক্তারবাবু? আর আমার পেটটা এমন হয়ে আছে কেন? আমি কেন কিছু অনুভব করতে পারছি না ডাক্তারবাবু? এটা তো বড় ছিল। আমি টের পাচ্ছিলাম আমার সন্তানের অস্তিত্ব। এখন কেন পাচ্ছি না ডাক্তারবাবু? কথা বলছেন না কেন? চুপ করে কেন আছেন? চিৎকার করে বলল জ্যোতি। আশেপাশের কেবিন থেকে নার্স আর কয়েকজন রোগীও ছুটে এলো। দরজা থেকে উঁকি দিয়ে দেখলো ভিতরে কি চলছে। জ্যোতির চোখ বেয়ে টপাটপ পানি গড়িয়ে পড়ছে। জ্যোতি হাউমাউ করে কেঁদে উঠল এবার। কথা বলুন ডাক্তারবাবু। আপনার দুটো পায়ে পড়ি, কি হয়েছে আমার সন্তানের? কেন তার অস্তিত্ব আমি অনুভব করতে পারছি না আর? ডাক্তারবাবু, আপনি তো সব জানেন। আপনি কেন চুপ হয়ে আছেন? জবাব দিচ্ছেন না কেন? চুপ করে থাকবেন না ডাক্তারবাবু? মাধুর্য ছুটে গিয়ে জ্যোতিকে ঝাপটে ধরল। জ্যোতি গলা ছেড়ে চিৎকার করে কাঁদছে। আজ আর কারো কথা তার কানে ঢুকছে না। মাধুর্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আবরারের চোখেও পানি। সে কেন কাঁদছে সে নিজেও জানে না। দেশের বাইরে থাকার সুবাদে সে অনেক মেয়ে দেখেছে। অনেক মেয়ের সাথে তার পরিচয় হয়েছে। বিদেশি স্মার্ট, কোনো দিক থেকে কমতি নেই তাদের। অন্তত আবরার তো এতদিন তাই ভেবে এসেছে। কিন্তু আজ সে বুঝেছে কোথায় কমতি আছে। এত মায়া মমতা তার দেখা মেয়েগুলোর মধ্যে নেই, যারা একটা ঠক প্রতারক বিশ্বাসঘাতকের অংশকেও নিজের মধ্যে আগলে রাখেন শুধুমাত্র সন্তান বলে। তাকে হারানোর জন্য এমন বুক উজাড় করে কাঁদতে পারে। আবরারের চোখের পানিও আজ বাদ বাঁধছে না। এটাই বুঝি মায়ের ভালোবাসা। যে সন্তানের মুখ দেখেনি, তাকে ছুঁয়ে দেখেনি, শুধুমাত্র অনুভব করেছে বলে কেউ এভাবে কাঁদতে পারে। তার মা থাকলে তার কিছু হলেও কি এভাবেই কাঁদতো? চোখের পানি মুছে কেবিন থেকে বেরিয়ে পড়ল আবরার। এখানে থাকলে সবার সামনে হয়তো অঝরে কেঁদেই ফেলবে। আর সে সেটা চায় না। হসপিটালের রুম নাম্বার 201-এ চৌধুরী বাড়ির মানুষ জড়ো হয়ে আছে। বেডে মাথায় ব্যান্ডেজ বেঁধে শুয়ে আছে আরমান। ডেজি বেগমের চোখ ফুলে আছে।
কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছিল সে। ছেলে বেঁচে ফিরলেও বৌমা তার বেঁচে ফেরেনি। সাথে তার অনাগত নাতি নাতনিও হারিয়ে গেল চিরতরে। গাড়ি অ্যাক্সিডেন্টে বৌমার অকাল মৃত্যু ঘটেছে, ছেলে কোনোমতে বেঁচে ফিরেছে। এসব জানার পর থেকে তিনি কেঁদেই চলছেন। আরমানের মাথায় বেশ গুরুতর আঘাত লেগেছে। সব এতে তার কথা বলার শক্তি আবার ফিরে আসার সম্ভাবনা আছে, অন্তত ডাক্তাররা তাই মনে করেছেন। রুচিরার মন শান্ত হচ্ছে না কিছুতেই। বাকি সবাই যখন আরমানের জন্য চিন্তিত, তখন রুচিরার মনে শুধু জ্যোতির কথাই ঘুরছে। কোথায় আছে সে? সে কি সত্যিই আর বেঁচে নেই? রুচিরা উত্তর খোঁজার চেষ্টা করেও পায় না। পিছন থেকে নীলুফা ইয়াসমিন মেয়ের পাশে এসে দাঁড়ালেন, গলা নামিয়ে বললেন, কাল রাত থেকে ভাবি আর ভাইজানের কিছু খাওয়া হয়নি। তুই বরং এক কাজ কর, ক্যান্টিন থেকে নিজে কিছু খেয়ে তারপর ওদের জন্য খাবার প্যাক করে আন। বললে তো যাবে না, উঠবে না এখান থেকে। তুইও খাসনি, আগে নিজে খেয়ে তারপর ওদের জন্য নিয়ে আয়। নীলুফা ইয়াসমিন টাকাও দিয়ে দিলেন রুচিরার হাতে। রুচিরা সেটা নিয়ে বেরোলো বাইরে। উপরতলা থেকে নিচের তলায় নেমে কিছুদূর এগোতেই কারো চিৎকার করে কান্নার আওয়াজ ভেসে এলো তার কানে। কেমন যেন পরিচিত লাগলো কণ্ঠটা তার। কৌতূহল জাগলো মনে। রুচিরা খাবার কথা ভুলে সেদিকে এগিয়ে গেল। কেবিনের সামনে দাঁড়ানো মানুষ দেখে তার কৌতূহল আরো বাড়লো। সে একজনকে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? উনি ওভাবে কাঁদছেন কেন? মহিলাটি আফসোসের সুরে বলল, আর বলো না, বেচারি মেয়েটা নিজের মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারলেও সন্তানটাকে বাঁচানো যায়নি। মেয়েটার আবার কেউ নেই। শুনেছি স্বামীও নাকি অন্য মেয়ের চক্কর এখন পড়ে ওকে তাড়িয়ে দিয়েছে। এখন কোথায় যে যাবে কে জানে, কি যে হবে বেচারি মেয়েটার। আফসোস করতে করতে চলে গেলেন তিনি। রুচিরার মনের ভিতর খচখচ করছে। সে ধীরে ধীরে কেবিনের দরজার দিকে অগ্রসর হলো। বাইরে থেকে উকি দিতেই সে দেখল রুচিরাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে জ্যোতি। মাধুর্য তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। রুচিরার চোখের পানিও বাদ মানছে না আজ। কি থেকে কি হয়ে গেল ভালো মানুষগুলোর সাথেই? কেন এমন হয়? উপরওয়ালা কি ওই জানোয়ারগুলোকে দেখে না? ওদের কি কিছু করতে পারে না? দুনিয়া একটা পরীক্ষা ক্ষেত্র মাত্র। তার রুচিরা জানে এখানে যে কত আকাম কুকাম করবে, তার ফল যে উপরওয়ালা ভোগ করাবে, তাও সে ভালো করেই জানে। তবুও অবুঝ মন যে বোঝে না, জ্যোতির জন্য তার বড্ড খারাপ লাগছে আজ। মেয়েটা সব হারিয়ে ফেলল। রুচিরা শুধু মনে মনে একটাই প্রার্থনা করছে, তার যেন কোনো ক্ষতি না হয়। মাধুর্যের মনের ভিতরও উলটপালট হয়ে আছে। তার বারবার মনে হচ্ছে এসব কিছুর জন্য সে দায়ী। কেন সে একটু আগে পৌঁছালো না? কেন সে জ্যোতিকে যেতে দিল? কেন? কিছুতেই মনকে বোঝাতে পারছে না সে। নিজের সাথে নিজের চুপিসারে এক দম বেঁধেছে মাথার মধ্যে। কিন্তু সে আগে পৌঁছালেও কি কিছু আটকাতে পারতো? পারতো না বোধহয়। এটাই হওয়ার ছিল। হয়তো এতেই তাদের পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। মাধুর্য রুচিরা আর জ্যোতিকে রেখে ক্যাবিনের বাইরে চলে গেল, তাদের নিজেদের মধ্যে কথা বলার সুযোগ দিয়ে। রুচিরা জ্যোতিকে শান্ত করার চেষ্টা করলো, আর কেঁদো না তুমি, এবার অসুস্থ হয়ে পড়বে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে জ্যোতির। রুচিরা আবার বলল, কেন কাঁদছো? এটাই ভাগ্যে ছিল। ভাগ্য বদলানোর ক্ষমতা আমাদের কারোর নেই। হয়তো উপরওয়ালা তোমার গর্ভে ওই পাপীর কোনো অংশ রাখতে চায়নি, তাই এমনটা করেছেন। আমার বেঁচে থাকার শেষ ইচ্ছাটুকু যে চলে গেল। কাঁদতে কাঁদতে বলল জ্যোতি, হুম, তোমাকে বাঁচতে হবে, তুমি না বাঁচলে প্রতিশোধ কে নিবে? এতগুলো দিন ওরা যা করেছে তা ক্ষমা করা গেলেও এবার যে ক্ষমা করার মতো পরিস্থিতি নেই আর। তুমি কেন মরবে? মরবে তো ওরা, আর তুমি নিজে হাতে ওদের মারবে। অবাক চোখে চাইল জ্যোতি। রুচিরা জ্যোতির দিকে নরম দৃষ্টিতে চাইল। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে বলল, আমি ছোট থেকেই একটু অদ্ভুত প্রকৃতির। এখন মনে হয় বুঝতে পারছো তুমি। এই যেমন আমি ওই বাড়ির মেয়ে হয়েও নির্দ্বিধায় নিজের বোনকে মারার কথা বলছি।
এটা অদ্ভুত না? কিন্তু আমার কাছে এগুলো একদমই অদ্ভুত না। ওরা যা করেছে তা পাপ। এই পাপের কোনো ক্ষমা হয় না। তুমি নিজের ক্ষতি করলে ওদের কি হবে? খোলা আসমানের নিচে হেসে খেলে ঘুরে বেড়াবে? তুমি কি এটা চাও? জ্যোতি ডানে বাঁয়ে মাথা নাড়ল। সে এটা চায় না। তবে তবে কেন এমন কথা বলছো? মরার কথা নয়, মারার কথা চিন্তা করো। জ্যোতি মাথা নিচু করে নিল। তাই তো, সে কেন মরবে? মরবে ওরা, যন্ত্রণা ভোগ করবে ওরা, যারা ওর সন্তানকে ওর থেকে কেড়ে নিয়েছে। চোখের পানি মুছে নিল সে। হেরে যাওয়ার জন্য তো জ্যোতি এত কিছু করেনি, তাহলে এখন হার কেন মানবে? জ্যোতিকে ঘুম পাড়িয়ে কেবিনের বাইরে বেরিয়ে এলো রুচিরা। ওদিক থেকে বারবার ফোন দিচ্ছে। এখন না গেলে ওরাই হয়তো এখানে চলে আসবে। আর আরমান আর অ্যানির নজরে যদি জ্যোতি পড়ে, তবে ওরা যে আর কি কি করবে উপরআল্লাহ মালুম। তাই বেশ তাড়াহুড়ো করেই বের হচ্ছে সে। বাইরে এসে খুব সাবধানে কেবিনের দরজা আটকে দিল। কিন্তু দরজা আটকে উল্টো দিকে ঘোরার আগে পেছন থেকে কেউ এসে ঝাপটে ধরল তাকে। আকস্মিক এই ঘটনায় রুচিরা হতভম্ব হয়ে গেল, এতটাই যে তার মুখ দিয়ে তখন কোনো কথা বের হলো না। আবরার আসছিল জ্যোতির কেবিনের দিকে কিছু ফলমূল নিয়ে। জ্যোতির শরীরটা অনেক দুর্বল, এগুলো এখন তার শরীরের জন্য ভীষণ প্রয়োজন। তাই আবরার গেছিল এসব কিনতে। কিন্তু যখন ফিরে আসলো, সে কিছুটা দূরে থেকে দেখলো কেউ একজন চুপি চুপি জ্যোতির কেবিনের দরজা খুলছে। দেখতে পেতেই আবরার থমকে গেল। আবরার তো জানে জ্যোতির সাথে কি কি ঘটেছে। তাই মুহূর্তেই তার মনের ভিতর ধক করে উঠল, ওরা আবার উম জেনে জানলে তো জ্যোতি বেঁচে আছে, তাই হয়তো ওকে মারতে লোক পাঠিয়েছে। বিপদ টের পেয়ে আবরার আর সময় নষ্ট করল না। সে পা টিপে টিপে এগিয়ে গেল কেবিনের দরজার দিকে। রুচিরা কিছু বুঝে ওঠার আগে আবরার পিছন থেকে শক্ত করে ঝাপটে ধরল তাকে। রুচিরাকে পেছন থেকে জড়িয়ে ধরেই আবরার শক্ত কণ্ঠে বলল, কে তুই? এখানে কেন এসেছিস? কি উদ্দেশ্য ওকে মারতে এসেছিস? তোর তো সাহস কম না, কে পাঠিয়েছে তোকে বল। বল বলছি। আবরারের একটা হাত রুচিরার মুখের কাছে, হাতটা এমনভাবে আছে যে রুচিরা কথা বলতে পারছে না। আবরার প্রথমে তা বুঝতে পারেনি। রুচিরার উ উ করে গুঙ্গানি কানে যেতেই আবরার চট করে হাত নামিয়ে নিল। আবরার হাত সরাতেই রুচিরা চেঁচিয়ে বলে উঠল, ইডিয়েট কোথাকার! মাথায় বুদ্ধি শুদ্ধি নেই নাকি? মুখ চেপে ধরে বলছে, কথা বল, কথা বল। মুখ চেপে রাখলে কথা বলবো কি দিয়ে? মাথা দিয়ে যত সব। রুচিরার ধমকে আবরার থতমত খেয়ে গেল। অন্যায় করল সে, আবার ধমকও দিচ্ছে সে, এত ভারী মুশকিল। আবরারও গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঠিক আছে ঠিক আছে, এখন এসব কথা বলে কথা ঘুরাতে পারবি না। এবার বল, তোকে কে পাঠিয়েছে ওকে মারতে? সত্যি সত্যি বলবি, নইলে কিন্তু পুলিশকে দেব তোকে। আবরারের কথা শুনে রেগে গেল রুচিরা। পুলিশে দেবে? ওকে পুলিশে দেবে? কত বড় সাহস! সে আবরারের প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা রাগ দেখিয়ে বলল, মারতে এসেছি মানে? আমাকে দেখে কোন অ্যাঙ্গেল থেকে ক্রিমিনাল মনে হচ্ছে? বলদ কোথাকার, ছাড়ুন বলছি। মারতে না এলে কেন এসেছিস? আর এমন চুপি চুপি কেন ঢুকছিলি? রুচিরা কিছু বলতে যাবে তার আগে মাধুর্য ওখানে ওদের দুজনের অমন অবস্থা দেখে ছুটে এলো এক প্রকার। আবরারকে ছাড়িয়ে নিয়ে ধমকে সরে বলল, কি করছিসটা কি? মাথা কি খারাপ হয়ে গেছে তোর? একটা মেয়ে কেমন ঝাপটে ধরে আছিস? লাজ লজ্জার কি বিসর্জন দিয়ে দিয়েছিস? আবরারের মুখ কালো হয়ে গেল মাধুর্যের ধমকে। সে অভিমানী কণ্ঠে বলল, এই মেয়েটা চুপি চুপি জ্যোতির কেবিনে ঢুকছিল। মনে হয় ওরা পাঠিয়েছে। ওরা হয়তো জেনে গেছে জ্যোতি বেঁচে আছে, তাই তো ছুটে এসে ধরলাম ওকে। তার পরিবর্তে এই প্রতিদান দিলি। এজন্যই বলে কারো ভালো করতে নেই নেহাত জ্যোতি মেয়েটার জন্য মায়া জন্মে গেছে তাই। রুচিরা চশমাটা ঠিক করে দাঁত খিঁচিয়ে আবরারের দিকে তেড়ে গেল। মুখ সামলে কথা বলুন, নইলে কিন্তু আপনার এই মুখ আমি ভেঙে দেব। তখন আর মুখ দেখানোর অবস্থায় থাকবেন না। এহ, চোরের মায়ের আবার বড় গলা। আবরারের এমন পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা দেখে অবাক হলো মাধুর্য। সে আবরারকে চুপ করিয়ে বলল,
এই ইডিয়ট, কাকে কি বলছিস? এটা মিস জ্যোতির হাজবেন্ডের বোন, ওনার পরিচিত, ওনার সাথে দেখা করতে এসেছিলেন। আবরার এবার আরো চমকে উঠল মাধুর্যকে, বকতে বকতে বলল, দেখা করতে এসেছিল আর তুই দেখা করতে দিলি? তুই কি ভুলে যাচ্ছিস যে ওর হাজবেন্ড কেমন, ওর সাথে কি কি করেছে? এটা তো তার বোন। যদি ওদের বলে দেয় সব, তখন কি হবে? হায় আল্লাহ, একজন ডাক্তার এতটা ব্রেনলেস কি করে হতে পারে? তুমি এর হাত থেকে সব রোগীদের রক্ষা করো, উপরাল্লাহ। আবরারের কথা শেষ হতেই মাধুর্য একটা চর বসিয়ে দিল তার পিঠে। তারপর সংক্ষেপে সবটা বলল তাকে। জ্যোতির সাথে রুচির আর কেমন সম্পর্ক শুনে আবরার মুখ কালো করে দাঁড়িয়ে রইল। আর রুচির, সে তো আগুন চোখে চেয়ে আছে আবরারের দিকে। মাধুর্যের কথা শেষ হতেই রুচিরা ক্ষেপা গলায় বলল, কি বলছিলেন? আমাকে পুলিশে দিবেন? এবার আমি আপনার নামে মানহানির মামলা করব, আপনাকে জেলে ঢুকিয়ে তারপর শান্ত হব আমি। বলে কি না আমি নাকি খুনি, আমি নাকি চোর, বলদ একটা। মাথা থেকে তো গোবর পচা গন্ধ আসছে, আবার আসছে আমায় শিক্ষা দিতে। রুচিরা গটগট করে পা ফেলে বেরিয়ে গেল সেখান থেকে। আর আবরার ব্যাবলা কান্তের মতো তার যাওয়ার পানে চেয়ে রইল। তাহলে শেষমেশ আমাদের প্ল্যান সফল হলো তবে? পথের কাঁটাও দূর হলো, কি বলো সুইটহার্ট? আরমান অ্যানির ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলল। আরমান বেডের উপর আধশোয়া হয়ে বসে আছে আর অ্যানি তার কোলের উপর। আরমান তাকে জড়িয়ে ধরে ঘাড়ে গলায় মুখ ঘষছে, অ্যানিও সায় দিচ্ছে তাকে। অ্যানি নেশালো দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, পথের কাঁটা তো দূর হলো তোমার জীবন থেকে, এবার আমাকে তোমার জীবনে ঢোকানোর ব্যবস্থা করো। আর কতদিন অপেক্ষা করাবে ডার্লিং? আরমান অ্যানির গলায় একটা চুমু খেয়ে বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করো সুইটহার্ট, হবে মাত্র। আপদটা বিদায় হলো, এখনই তো তাড়াহুড়ো করলে সবাই তো ডাউট করবে। অ্যানি আদুরে আর অভিমান মেশানো কণ্ঠে বলল, আমি এত কিছু জানি না, বিয়ে কবে করবে সেটা বলো। আমার আর তোর সইছে না। আরমান আরো ঘনিষ্ঠ হলো অ্যানির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তাতে কি ডার্লিং, কাছে আসার জন্য বিয়ের কি দরকার আছে? বলেই অ্যানির ঠোঁটের দিকে অগ্রসর হলো সে। ঠিক এমন সময় বাইরে থেকে ডেজি বেগমের গলার আওয়াজ ভেসে আসতেই দুজনেই ছিটকে দুদিকে সরে গেল। অ্যানি তড়িঘড়ি করে নিচে নেমে জামা কাপড় ঠিক করতে লাগলো। আরমানও সব ঠিক করে নিল যাতে কেউ কিছু বুঝতে না পারে। আরমান মাথার ব্যান্ডেজটা আবার ঠিক করে নিয়ে শুয়ে পড়ল। চোখে মুখে এক্সপ্রেশন ও পাল্টে গেল মুহূর্তেই। ডেজি বেগম কেবিনে ঢুকে একটু থমকে দাঁড়ালেন, তার পিছু পিছু বাকিরাও থেমে গেল। ডেজি বেগম অ্যানির দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, তোর গলায় ওই দাগটা কিসের রানী? না চাইতেও অ্যানির হাত আপনা আপনি সেখানে চলে গেল। মনে মনে ডোক গিলল সে। তার নজরে ওটাও পড়েছে। অ্যানি আমতা আমতা করে বলল, আসলে বড় মা, ওই অ্যালার্জি হয়েছে ভীষণ, অ্যালার্জিতে চুলকে চুলকে দাগ হয়ে গেছে। ডেজি বেগমের কথার ধরন বদলালো ও। তা হসপিটালে তো আছিস, ডাক্তারটা দেখিয়ে ওষুধ নিতে পারছিস না? মনে ছিল না বড় মা, আরমান ভাইয়ের এই অবস্থা, সবাই টেনশনে আছো। এত কিছুর মধ্যে এ কথার খেয়াল ছিল না। ডেজি বেগম এবার ছেলের পাশে গিয়ে বসলেন, মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এখন কেমন লাগছে বাবা? আরমান কাঁপা কণ্ঠে আস্তে আস্তে বলল, আগের থেকে ভালো। বলতে বলতে কেঁদে উঠল সে। ডেজি বেগমের হাত চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারলাম না মা, জ্যোতিকে বাঁচাতে পারলাম না। আমার সন্তান, তাকে বাঁচাতে পারলাম না। আমি ব্যর্থ মা, আমি বাবা হিসেবে, স্বামী হিসাবে ব্যর্থ। কান্নার চোটে কথাই বলতে পারছে না সে। ডেজি বেগম সহ বাকি সবার চোখে পানি এসে ভিড় করলো। তবে এই নাটক সহ্য হলো না রুচির আর। সে সবার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আরমানের আমার নাটক দেখে তার চোখ মুখ শক্ত হয়ে এলো বটে, তবে সে কোনো প্রতিক্রিয়াও দেখালো না ততক্ষণাৎ। অ্যানি ঠোঁট চেপে হাসি আটকালো। ইস, কি দুর্দান্ত অভিনয় করে আরমান। আরমান কাদার ফাঁকে একবার অ্যানির দিকে আর চোখে চেয়ে চোখ টিপল। তা অবশ্য কারো নজরে পড়ল না। ডেজি বেগম ছেলেকে শান্ত করার চেষ্টা করলো। চুপ কর বাবা, আর কাঁদিস না, তোর শরীরটাও যে ভালো নেই।
আর কান্নাকাটি করিস না, কান্নাকাটি করে আর কি হবে বল? সে কি ফিরে আসবে আর? যা যাওয়ার ছিল সে চলে গেছে। এগুলো আটকানোর সামর্থ্য যে আমাদের নেই, আমাদের হাতে কিছু নেই। তুই এভাবে নিজের শরীর খারাপ করিস না, শান্ত হ। আরমান তবুও মুখ তুলল না তখনই। সে ডেজি বেগমকে জড়িয়ে ধরে রইল। নীলুফার ইয়াসমিন অ্যানিকে নিয়ে বেরিয়ে এলেন ক্যাবিনের বাইরে। অ্যানির হাতটা তিনি বেশ জোর করেই ধরেছিলেন। অ্যানি ব্যথায় চোখ কুঁচকে ফেলল। উফ মা, কি করছো? নীলুফার ইয়াসমিন কেবিন থেকে কিছুটা দূরে নিয়ে অ্যানির হাত ছাড়লেন। তোর গলায় ওটা কিসের দাগ অ্যানি? অ্যানি একটু থতমত খেলো। মা হঠাৎ বাইরে এনে এমন কথা জিজ্ঞেস করছে কেন? তখন তো বললামই মা, এটা অ্যালার্জির। আমি সত্যি কথা বলতে বলেছি। মায়ের চোখ মুখের হাবভাব দেখে অ্যানি একটু ভয় পেল। মা কিছু বুঝতে পারেনি তো, কিংবা জানতে পেরে যায়নি তো? তার আর আরমানের কথা ভাবতেই ভয় গলা শুকিয়ে এলো অ্যানির। সে কিছু বলছে না দেখে নীলুফা ইয়াসমিন আবার বলে উঠল, তুই কি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিস? অ্যানি বুক শুকিয়ে এলো। সে জিভ দিয়ে শুকনো ঠোঁট দুটো ভিজিয়ে নিল। আসলে মা, আমি একটা ছেলেকে। নীলুফা ইয়াসমিন তার কথা শেষ করতে দিলেন, হাত উঁচু করে তাকে থামিয়ে দিলেন। আমি জানি না কে সেই ছেলে, জানতেও চাই না। দেখো মেয়ে, তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে মানে এই নয় যে তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে, এমন উল্টোপাল্টা কাজ করবে, নোংরামি করবে। যার সাথে যে সম্পর্ক আছে তা ভেঙে ফেলো। তোমার বাবা এটা কখনোই মেনে নেবে না। আর পরিবারের মুখে চুনকালি লাগানোর মতো কোনো কাজ যদি করেছো, তবে স্বাধীনতার কথা ভুলে যাও। ঘরের বাইরে এক পাও রাখতে দেব না কখনো। অ্যানি মনে মনে স্বস্তির নিঃশ্বাস নিল। যাক, তবে মা জানে না কে সেই ছেলে। অ্যানি বলল, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয় মা। আমি এমন কোনো কাজ করিনি। আমি যেন কখনো না শুনি। শাসিয়ে চলে গেলেন নীলুফা ইয়াসমিন। অ্যানি মায়ের চলে যাওয়ার দিকে সে হেসে উঠল। দুদিন পর আরমানকে কাল রাতে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। আজ জ্যোতির মৃত্যু উপলক্ষে মিলাদের আয়োজনও করা হয়েছে। কয়েকশো লোককে নিমন্ত্রণ করা হয়েছে বাড়িতে, তাই বিশাল আয়োজন। মসজিদের হুজুর ডেকে দোয়া কালাম পড়া হচ্ছে। আরমান ছাদের কিনারে দাঁড়িয়ে আছে, এক হাতে কফির মগ, তার দৃষ্টি নিচের দিকে। বাড়িতে আসা লোকজনকে দেখেছে সে। পেছন থেকে অ্যানি এসে জড়িয়ে ধরল তাকে। অ্যানির উপস্থিতি টের পেয়ে সে ঘুরে দাঁড়ালো। অ্যানি আরমানের গলা জড়িয়ে ধরল। কি করছো সুইটহার্ট? দেখতেই তো পাচ্ছ। আচ্ছা এসব ছাড়ো, নিচের কি অবস্থা? আয়োজন সব হচ্ছে তো ঠিকঠাক? তার বলতে এতটুকু কমতি রাখছি না আমি। আমি নিজে ভার নিয়েছি। আরমান অ্যানির ঠোঁটে চুমু খেলো একটা। ঠিক এমন সময় নিচ থেকে একটা শরগোলের আওয়াজ কানে এলো। আরমান চট করে নিচে তাকালো, কিন্তু বিশেষ কিছু বোঝা গেল না। রুচিরা দৌড়ে এসে থামলো দুজনের সামনে। দুজনেই হতভম্ব হয়ে গেল রুচিরাকে এভাবে আসতে দেখে। অ্যানি ঘাবড়ে গিয়ে প্রশ্ন করলো, তো তুই এখানে? রুচিরা তার প্রশ্নের জবাব না দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নিচে চলো, তোরা দুইজনেই। কিন্তু কেন? সেটা গেলেই দেখতে পাবি, বলেই মুচকি হেসে উঠল সে। তারা কেউই রুচিরার হাসির কারণ বুঝতে পারল না। তবে সময় নষ্ট করলো না দুজনে। চুপচাপ রুচিরার পিছু পিছু নিচে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। উপস্থিত সব অতিথিরাও সেখানে দাঁড়িয়ে আছে। আরমান আর অ্যানির দিকে চোখ পড়তে তারা অদ্ভুতভাবে চেয়ে রইল তাদের দিকে। তারা এসেই যা দেখলো তাতে তাদের পায়ের নিচের মাটি সরে গেল। ড্রয়িং রুমে রাখা বড় টিভিটা চালু করা, তার বড় বড় স্ক্রিনে ভাসছে একটা ভিডিও। আরমান আর অ্যানি জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। তারা একে অপরকে। চলবে গল্প শেষ বসন্ত, গল্পের তৃতীয় অংশ। লেখা জান্নাত।